আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমরা যারা ফেসবুক এবং ওয়েব অ্যাপ থেকে ক্লাস দেখছো, তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ওয়েব অ্যাপে ক্লিয়ার আছে। একটু জানাও আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আছি ভালো। ওকে। ওয়েব অ্যাপে কি তোমরা দেখতে পাচ্ছ? ওয়েব অ্যাপে একটু কমেন্ট করো তো, ওয়েব অ্যাপে যে আছো। ফেসবুকের কমেন্ট দেখতে পাচ্ছি, ওয়েব অ্যাপের কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাবিব কমেন্ট করেছো, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমরা আমাদের আরো একটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। যদিও ক্লাসের নাম্বার এখানে ভুল আছে, ক্লাসের নাম্বারটা চেঞ্জ করে দিব আমি এখানে। নট ক্লাস নাম্বার 11, ক্লাস নাম্বার হচ্ছে আমাদের আজকে ক্লাস নাম্বার কত আসলে? 15 না? আজকের ক্লাস নাম্বার কত? 15? ওকে, ঠিক আছে। তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের নিয়ত ছিল যে 15টা ক্লাসে, 15টা 2 ঘন্টার ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। নিয়তে আমরা সফল হই নাই। এটাতে 18টা ক্লাস লাগবে আমাদের, 18টা ক্লাস। আর যদি মানে প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস নিতে পারি, মিনিমাম 18টা আমাদের ক্লাস লাগবে। 16, 17, 18, ইনশাল্লাহ 18তে শেষ হবে, 18তে শেষ হয়ে যাবে। তো তোমরা সবাই সবাই কেমন আছো? কি অবস্থা সবার? কি অবস্থা সবার, কেমন আছো? একজন বলছে যে ক্লাস নাম্বার 14, না না ক্লাস নাম্বার 14 না, ক্লাস নাম্বার 15ই তো মনে হয়, কারণ একটা সলভ ক্লাস নিয়েছি না। ক্লাস নাম্বার 15। একজন বলেছে চ্যাপ্টার 3 শেষ হলে, চ্যাপ্টার 5 শুরু করতে বলছে। কেমনে? চ্যাপ্টার 5 থেকে তো কিছু আসেই না, মানে খালি এমসিকিউ আসে। কেমনে কি? আচ্ছা, আমি পোল দিব নি, এটারও পোল দিব। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, যার যেটা বেশি দরকার আমি পোল দিব, সমস্যা নাই। ঠিক আছে, পোল দিব। পোলে যেটা জয়যুক্ত হবে, সেটাই শুরু করব, সমস্যা নেই। চ্যাপ্টার 2 এর উপরে 10 থেকে 12টা লেকচার লাগবে, 10 থেকে 12টা। ওকে, আমরা তাহলে শুরু করি। আমরা করতেছিলাম যেটা, সেটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম। সবাই, তোমাকে অ্যাড দেওয়া হয় নাই এখনো? বাপ্পি, তোমার তোমার ফেসবুক আইডি কি বলো? বাপ্পি, ফেসবুক প্রোফাইল নেমটা বলো। এত বড় কথা যে আমরা তোমাকে অ্যাডই দিলাম না এখন পর্যন্ত, কোনো কথা হইলো? আচ্ছা, ফেসবুকে এতগুলা রিকোয়েস্ট জমা হয়ে আছে কেন? অ্যাড দিচ্ছে না নাকি? আমাদের ম্যানেজার কাজ করে না নাকি? তোমার নাম কি বাপ্পি আছে? চেক করে দেখি। ও হ্যাঁ, বাপ্পি ইসলাম নবীন। ওকে। আচ্ছা, তোমার দুইটা প্রোফাইল কেন? মানে দুইটা প্রোফাইল কেন?
বাপ্পি ইসলাম নবীন, তুমি তো ইয়া গ্রুপে অ্যাড আছো তো, ফেসবুক গ্রুপে অ্যাড আছো তো, তুমি 2টা প্রোফাইল দিয়ে অ্যাড আছো, কি বলো তুমি? 4 উইক অ্যাগো, এটা কেমনে? আচ্ছা তুমি আলাদা করে যোগাযোগ করো, আমি আমি তাহলে এটা দেখবো নি পরে। ওকে, আচ্ছা আসো আমরা শুরু করি আমাদের ক্লাস, আমরা শুরু করি এখন। আজকে আমরা আবার পড়ব পর্যাবৃত্ত ধর্ম, আমরা আবার পড়ব, কোনো প্যারা নাই। পর্যাবৃত্ত ধর্মটা আমরা শুরু করব আজকে। পর্যাবৃত্ত ধর্মের শুধু ছোট মোটো বিষয় নিয়ে আমরা পড়ব না, মোটামুটি একটা টান দিব পর্যাবৃত্ত ধর্মে, মৌলের পর্যাবৃত্ত ধর্মের একটা টান দিব, কারণ এই জিনিসগুলো সহজ। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, আচ্ছা আজকে আমরা ইতিমধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়েছি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক পড়েছি, আমরা আকার পড়েছি, তবে আকারের কিছু বাকি আছে। আমরা পড়ব আয়নীকরণ শক্তি, আমরা আয়নীকরণ শক্তি পড়ব, ঠিক আছে? এক সেকেন্ড, আমরা ইলেকট্রন আসক্তি পড়ব, আমরা তড়িৎ ঋণাত্মকতা পড়ব, আমরা ধাতব ধর্ম পড়ব, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা পড়ব, এই সবগুলো জিনিস আমরা পড়ব, ঠিক আছে? আমরা এইবার এইবার আমরা একটু দেখি। এইবার কাহিনীটা হচ্ছে এরকম যে আমরা আকারের একটু জিনিস বাদ রাখছি। কোনটা জিনিস বাদ রাখছি? যে আকারের মধ্যে সমযোজী ব্যাসার্ধ কি জিনিস, আবার ধাতব ব্যাসার্ধ কি জিনিস, বা আয়নিক ব্যাসার্ধ কি জিনিস, এই জিনিসটা আমরা বাদ রাখছি। তো এই জিনিসটাকে আমরা পড়ব, আজকেই পড়ব আমরা লাস্টে। এটা আমরা ওই যে এই সব জিনিসের পরে আমরা লাস্টে যেয়ে পড়ব সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, আজকেই পড়ব ধাতব ব্যাসার্ধ পার্টগুলা, সহজ পার্ট, তবে এই পার্টটার সাথে পরের পার্টগুলার সম্পর্ক নেই। কিন্তু আমরা আকারের সাথে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতার এগুলার একটা সম্পর্ক দেখতে পাবো। তো আসো আমরা সবাই একেবারে রেডি হয়ে যাই আজকের ক্লাসটা করার জন্য। তোমরা আগে আমাকে বলবা আমরা গতদিন কি শিখছি, বলো দেখি। একই গ্রুপে যদি উপর থেকে নিচে যাওয়া যায়, উপর থেকে যদি আমি নিচে যাই, উপর থেকে নিচে গেলে বলো, একই গ্রুপে উপর থেকে যদি নিচে যাই তাহলে আকার ছোট হয় নাকি বড় হয়? আকার ছোট হয় নাকি বড় হয়? আকার হচ্ছে বাড়ে, আকার বাড়ে। আকার কি হয়? উপর থেকে নিচে আসলে আকার বাড়ে, ঠিক আছে? আকার বাড়ে, ওকে। এরপর এখন আমি যদি বলি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা,
এগুলো বলো, এই জিনিস তিনটা আকার বাড়ে, কিন্তু এই তিনটা জিনিস কি হয় বলো? এই তিনটা জিনিস কি হয়? এই তিনটা জিনিস হচ্ছে কমে। মানে এই তিনটা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস হচ্ছে কমে। যদিও কারা বাড়ে কারা কমে এটা আমরা আলাদা করে আমরা পড়ব। উপধাতু পদার্থগুলোর কি স্যার? উপধাতু পদার্থগুলোর কি হবে? কিসের কি হবে উপধাতু পদার্থগুলোর? কি মানে কি সমস্যা উপধাতুতে? পরে উপধাতু নিয়ে আমরা পড়াশোনা করব। উপধাতু, হ্যাঁ, ওগুলো নিয়ে আমরা পড়াশোনা করব পরে। আগে আমি যেটা পড়াচ্ছি সেটা দেখো। একই গ্রুপে উপর থেকে নিচে যদি আসি, তাহলে আকার বাড়ে, আয়নীকরণ শক্তি কমে, ইলেকট্রন আসক্তি কমে, তড়িৎতাপমাত্রা কমে। তার মানে আকারের ব্যস্তানুপাতিক, আকারে যেই ঘটনাটা ঘটে তার ব্যস্তানুপাতিক ঘটনাটা ঘটে। বলো দেখি, যদি যদি আমি তোমাকে বলি পর্যায়ের কথা, আমি যদি তোমাকে বলি পর্যায়ের কথা, পর্যায়ের ঘটনাটা বাম থেকে ডানে, বাম থেকে আমি যদি ডানে যাই, আকার কি হয়? আমরা গতদিন পড়লাম না, আকার কি হয়? আকার হচ্ছে ছোট হয়। ওই যে কার্যকর নিউক্লিয়ার চার্জ, যে হ্যাঁ, কার্যকর নিউক্লিয়ার চার্জ কি হয়? কার্যকর নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে, আকর্ষণ বাড়ে, তাই আকার কমে। আকার যদি কমে তাহলে এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন, কি হলো এটা? মানে এটা আমি বুঝি নাই, সিম্পলি বুঝি নাই, এটা কি হলো? আচ্ছা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎতাপমাত্রা কি হবে বলো তো? বাড়বে। তাহলে এটা হচ্ছে বাড়ে, বুঝছো? ক্লিয়ার? এটা হচ্ছে বাড়ে। তাহলে আমরা এইখান থেকে কি পাচ্ছি? আকারের, এইখানে যে আকারটা আছে সেই আকারের এটা কি আসলে বলতো? এটা কি আকারের ব্যস্তানুপাতিক না? এটা দেখে কি বুঝতেছো? আকারের ব্যস্তানুপাতিক না? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎতাপমাত্রা এরা সবাই আকারের হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এটা হচ্ছে আকারের ব্যস্তানুপাতিক। এখন আমরা চলে আসি আয়নীকরণ শক্তি কাকে বলে? বলতে পারবা কেউ আয়নীকরণ শক্তি কাকে বলে? আয়নীকরণ শক্তি কাকে বলে বলো? এখানে কয়েকটা জিনিস মাথায় রাখো, কয়েকটা জিনিস মাথায় রাখো। সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি কাকে বলে? বন্ধন মানে, আচ্ছা আমি কি দেখতে পাচ্ছি না নাকি? ওকে, দেখো আয়নীকরণ শক্তি, তোমার কয়েকটা জিনিস মাথায় রাখবা। দেখো কিরকম, প্রথমে মনে রাখবা যে এক মোল, দেখো ভালো করে জিনিসটা খেয়াল করো। এক মোল, এক মোল পরমাণু, তোমার কাছে আছে। এইখান থেকে এক মোল ইলেকট্রন, ইলেকট্রন অপসারণ করতে, এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক
ক্যাটায়ন এ পরিণত করতেছ। তো দেখো, 1 মোল পরমাণু, এইখান থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতেছ। 1 মোল ইলেকট্রন কি করতেছ? অপসারণ করতেছ। এখানে অনেকগুলো বিষয় আছে। বিষয়টা কি? এই যে 1 মোল যে পরমাণুটা নিছো, এইটা বিচ্ছিন্ন হইতে হবে। বিচ্ছিন্ন হইতে হবে মানে কি? মানে এই পরমাণুটার সাথে আশেপাশে আর অন্য কোনো, মনে করো যে মানে বন্ধন গঠন করে আছে, এমন হওয়া যাবে না। এমন বন্ধন গঠন হয়ে আছে এমন হওয়া যাবে না। তাহলে এইটা যদি হয়, তাহলে 1 মোল এইটাকে নর্মাল পরমাণু বললে হবে না, এটা কি বিচ্ছিন্ন হইতে হবে। পরমাণুটা কি হইতে হবে? বিচ্ছিন্ন হইতে হবে। আর যেই পরমাণুটা বিচ্ছিন্ন, একটা পরমাণু কয়েকটা পরমাণুর মধ্যে নিজেদের মধ্যে আকর্ষণ নাই, মানে বিচ্ছিন্ন আছে, এইটাকেই বলি আমরা গ্যাসীয় অবস্থা। এটাকে কি অবস্থা বলি? আরে কাছাকাছি যখন থাকে তখন কঠিন, উপরে গেলে তরল, তারপরে আরো দূরে গেলে কি গ্যাসীয়। তার মানে বিচ্ছিন্নটা অবশ্যই এটা গ্যাসীয় পরমাণু হয়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন যদি তুমি সরায় নাও, 1 মোল ধনাত্মক আয়নে, 1 মোল ধনাত্মক ক্যাটায়ন হইতে পারে, অথবা একবারে ডিরেক্টলি আয়নও বলতে পারো। 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি, এখন দেখো এইখান থেকে তুমি ইলেকট্রন তুমি সরাই নিচ্ছ। ইলেকট্রন সরাই নিতে হলে তোমাকে শক্তি দিতে হবে। ইলেকট্রন সরাই নিলে শক্তি দিতে হবে। শক্তি কি করতে হবে? শক্তি দিতে হবে। শক্তি দিতে হবে। তাহলে শক্তি দিতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি সংজ্ঞা বলি, সংজ্ঞাটা আমরা এইভাবে বলবো, 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন, 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয়, দুটাই বলা যায়। 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণে শক্তি প্রয়োজন তাকেই বলা হয় আণবিকরণ শক্তি। কথাটা কি বুঝছো কি বুঝো নাই? কথাটা কি বুঝছো কি বুঝো নাই? গ্যাসীয় মানে কিন্তু গ্যাসীয় স্টেট বলতে বুঝায় না, মানে এটা তো পরমাণু, এটা কিন্তু কোনো গ্যাস না। এটা বলতে বুঝায়, মানে গ্যাসীয় স্টেটের পরমাণু বলতে বুঝায় আশেপাশের কোনো পরমাণুর ইম্প্যাক্ট নাই তার। গ্যাসীয় অবস্থায় কি একটা থেকে আরেকটা অনেক দূরে থাকে না, এটার ইম্প্যাক্ট নাই, যে একটা থেকে আরেকটা অনেক দূরে আছে, এই জিনিসটা বোঝায়। এই গ্যাসীয় বলতে এটা বোঝায়। গ্যাসীয় মানে স্টেট গ্যাস, মানে কঠিন তরল গ্যাসীয় এরকম না। এটা তো অণু না, এটা তো পরমাণু হিসাব আমরা করতেছি। বুঝতে পারছো জিনিসটা? আলটিমেটলি স্টেটটা গ্যাসীয়ই থাকে, মানে এদের আসলে ইম্প্যাক্ট নাই আশেপাশের পরমাণুর সাথে, এদের আকর্ষণ নাই। এই অবস্থাটাকে বলে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন। তোমরা বলো তো, কোনো একটা বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন না? ইলেকট্রন অপসারণ করা মানে কি? বন্ধন ভাঙা না? ইলেকট্রন অপসারণ, এই বন্ধন ভাঙলে যে শক্তি দিতে হয়, আমরা চ্যাপ্টার 4-এ পড়ছি কিনা? বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন, বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন, আর বন্ধন গড়লে শক্তি নির্গত হয়। এইটা কি চ্যাপ্টার 4-এ আমরা পড়েছি না? তাহলে বন্ধন ভাঙতে যদি শক্তির প্রয়োজন হয়, এইখানে তুমি কি বন্ধন ভাঙতেছো না? বলো তো, এই জায়গাটাতে অ্যাকচুয়ালি তুমি কি করতেছো? এই জায়গাটাতে অ্যাকচুয়ালি তুমি কি করতেছো বলো? যে 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন সরাই নিচ্ছ, তাহলে বন্ধন ভাঙতেছো। তাহলে বন্ধন ভাঙলে শক্তি দিতে হবে নাকি শক্তি পাবা? শক্তি দিতে হবে। বন্ধন গড়লে শক্তি নির্গত হয়। বন্ধন যখন তুমি গড়বা তখন শক্তি তুমি পাবা। এটা আমি হিসাব করে বুঝাই দিচ্ছি না, তুমি কিভাবে মনে করবা যে বন্ধন ভাঙার সময় শক্তি দিতে হয়। এটা বন্ধন লেগে আছে, সুপার গ্লু দিয়ে লেগে আছে, অনেক শক্তি দিয়ে তোমাকে বিচ্ছিন্ন করতে হবে। আর বন্ধন গড়ার কথা আমরা যদি বলি, এই যে হাততালি, বন্ধন গড়লো, 2 হাতের বন্ধন গড়লো, এই যে শক্তি, শব্দ শক্তি উৎপন্ন হইলো। এভাবে মনে রাখতে পারো, বন্ধন গড়লে শক্তি উৎপন্ন হয়, বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন। যেহেতু এখানে বন্ধন কি ভাঙতেছো না, ইলেকট্রন তো বের করতেছো, ইলেকট্রন বের করা মানে কি? বন্ধন ভাঙতেছো, সেজন্য শক্তি তোমাকে দিতে হবে। ক্লিয়ার? বুঝছো? তো অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে, যদি আমরা যে কোনো একটা পরমাণুর কথা যদি আমরা চিন্তা করি, ধরো আমি বললাম
ধরো সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে আমরা একটু হিসাব করি, জিনিসটা একটু বুঝি। তো মনে করো তোমাকে আমি যদি বলি এখানে আমাদের দেওয়া আছে মনে করো সোডিয়াম, তাহলে এই যে সোডিয়াম যে আছে, এই যে সোডিয়াম যে আছে, এই সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন তুমি সরাই নিবা, 1 মোল ইলেকট্রন তুমি সরাই নিবা। তাহলে সরাই নিলে কি হবে? সোডিয়াম প্লাস তৈরি করবে, প্লাস হচ্ছে ইলেকট্রন। এটা এইটার জন্য যেই শক্তি তোমার প্রয়োজন, এইটার জন্য যে শক্তির প্রয়োজন, এইটাকে বলবো আমরা প্রথম আয়নীকরণ শক্তি। এই E1টাকে বলবো আমরা প্রথম আয়নীকরণ শক্তি, সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। তোমরা একটু আমাকে বলতে পারবা আয়নীকরণ শক্তির মানটা, এই শক্তির মানটা প্লাস নাকি মাইনাস? একটু আমাকে বলো, আয়নীকরণ শক্তির মানটা প্লাস নাকি মাইনাস, কি বলো? এনে কি গ্যাস হতে পারে? এনে, ওই যে বললাম এনে এর পরমাণুগুলাকে একবারে বিচ্ছিন্ন করে ফেললাম, এটাকেই গ্যাসিয়াস স্টেট বলা হয়। গ্যাসিয়াস স্টেটে এইটার পার্থক্য, কারণ সবগুলাকে আমরা চিন্তা করব এদের মধ্যে পরমাণুগুলার মধ্যে আর কোনো আকর্ষণ বল নাই, সেই জন্য ওই অবস্থায় এই দুইটার মধ্যকার গ্যাসিয়াস স্টেটে। বলো বলো বলো, একজন বলছে নেগেটিভ, একজন বলছে পজিটিভ, তাহলে কেমনে হইলো বলো তো? শক্তি দিতে হবে মানে কি? শক্তি দিতে হবে মানে কি? তাপ উৎপাদী নাকি তাপহারী? শক্তি দেওয়া, কোনো একটা প্রক্রিয়ায় শক্তি দেওয়া মানে কি? তাপ উৎপাদী নাকি তাপহারী? বলো, তাপ উৎপাদী নাকি তাপহারী? অ্যান্সার হচ্ছে তাপহারী। তাপ উৎপাদী মানে কি? তাপ উৎপন্ন হওয়া। শক্তি দেওয়া মানে তাপ শক্তি যখন তোমাকে দিতে হয়, সেটা কি তাপহারী না? তাপহারী বিক্রিয়া ডেল এইচ কি, নেগেটিভ না পজিটিভ? অ্যান্সার হচ্ছে পজিটিভ। বুঝছো কি বুঝো নাই? এটা একটা কি প্রক্রিয়া? এটা একটা কি প্রক্রিয়া? এটা একটা তাপহারী প্রক্রিয়া, কারণ শক্তি শোষিত হচ্ছে, শক্তি তুমি দিচ্ছ। শক্তি যদি পাইতা তাহলে তাপ উৎপাদী প্রক্রিয়া হইতো। ক্লিয়ার? বুঝছো? তাপহারী প্রক্রিয়া কি ডেল এইচ প্লাস না? তাহলে 1 মোল গ্যাসীয় অবস্থা থেকে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। আর এই যেহেতু শক্তি দিতে হচ্ছে, তার মানে এটা তাপহারী প্রক্রিয়া, তাপহারী প্রক্রিয়া ডেল এইচ কি পজিটিভ। বুঝছো? তাপহারী প্রক্রিয়া ডেল এইচটা পজিটিভ। আচ্ছা, এইবার আমার কাছে আছে সোডিয়াম প্লাস। এই সোডিয়াম প্লাস থেকে আমি যদি বলি সোডিয়াম 2 প্লাস তৈরি করবা, সোডিয়াম প্লাস প্লাস তৈরি করবা বা 2 প্লাস তৈরি করবা আরেকটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। এটাকে বললাম আমরা E2, এটাকে বললাম সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। বলো তো দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা প্লাস হবে নাকি মাইনাস হবে? বলো, এইবার প্লাস হবে নাকি মাইনাস হবে? বলো, এবার প্লাস হবে নাকি মাইনাস হবে? তাড়াতাড়ি বলো, এবার প্লাস হবে নাকি মাইনাস হবে? কি মনে হয়? এই তো কমন সেন্সে বলে, কমন সেন্স বলতেছে, হ্যাঁ পাপ্পি বলছে এটা প্লাস হবে নাকি মাইনাস হবে। সুন্দর। এই তো, হ্যাঁ ফাহিম, হ্যাঁ প্লাস হবে নাকি মাইনাস হবে? বলো বলো বলো। দ্বিতীয় আয়নীকরণ শক্তি, যেহেতু প্রথমটা কি হয়েছে, প্রথমটা প্লাস হয়েছে, হ্যাঁ সবাই বেশিরভাগই বলছে যে দ্বিতীয়টা মাইনাস হবে। কে বলছে গাদার দল প্রথমটা প্লাস হইলে দ্বিতীয়টা মাইনাস হবে? এটা কে বলছে? কে বলছে? আমি বলছি প্রথমবার ইলেকট্রন বা বের করতে যদি শক্তি দিতে হয়, দ্বিতীয়বার তো আরো বেশি শক্তি দিতে হবে। দ্বিতীয়বার, প্রথমবার এনএ থেকে এনএ প্লাস বানাইতে তোমাকে যদি শক্তি দিয়ে বাইর করতে হয়, পরের বারকে নিজে নিজে বাইর হবে নাকি আরো বেশি শক্তি দিতে হবে? এটা তো 100% পজিটিভ, আরো বেশি পজিটিভ। এটা শুধু পজিটিভ না, আরো বেশি পজিটিভ। কথা কি বুঝো নাই? এটা শুধু পজিটিভ না, এটা তো আরো বেশি পজিটিভ। কেন নাই এখানে? হ্যাঁ দেখো তো, জিজ্ঞেস করো। অফ করে দাও, বলে দিও আসলে। হ্যাঁ ওকে,
ঠিক আছে, বুঝছো? ওকে, এটা আরো বেশি পজিটিভ হবে। এটা তাপ, এটাও তাভারই হবে, তাই না? এটা তাভারই হবে। তাহলে বলো তো, ঠিক আছে বুঝলাম, হ্যাঁ আমরা একটু ধোকা খাইলাম, বুঝলাম, সবই বুঝছি, কিন্তু আমার কোশ্চেন, আমরা কি যদি তৃতীয় আইনীকরণ শক্তি বলি, এটাতেও কি ধোকা ধোকা খাবো? তৃতীয় আইনীকরণ শক্তি যদি বলি, ধরো এখানে আছে 2+, এইটাকে বানাইলাম আমরা 3+, এইবার এইবার কি আর প্লাস হবে? এবার কি আর প্লাস হবে বলো? মানে বারবার ধোকা, আর প্লাস হবে? বলো 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 বলো। E3 তৃতীয় আইনীকরণ শক্তি, কি মনে হচ্ছে তোমাদের? আর প্লাস হওয়া সম্ভব? কি মনে হচ্ছে? তোমরা কেউ কি ওই ব্যাপে ক্লাস করছো? হ্যাঁ, ওই ব্যাপে ক্লাস করছে 7 জন, ওদের ওদের ওপেন হয়েছে। ওকে, অবশ্যই এটা নেগেটিভ হবে না, পজিটিভই হবে, আরো বেশি শক্তি দিতে হবে। সবসময় মনে রাখবা, পৃথিবীর অল টাইম প্রথম আইনীকরণ শক্তি, দ্বিতীয় আইনীকরণ শক্তি, তৃতীয় আইনীকরণ শক্তি, এগুলো সবগুলাই হচ্ছে পজিটিভ। এগুলো সবগুলোই কি? প্রথম আইনীকরণ শক্তি, দ্বিতীয় আইনীকরণ শক্তি, তৃতীয় আইনীকরণ শক্তি, এগুলো সবগুলাই হচ্ছে পজিটিভ। এগুলো সবগুলাই পজিটিভ। এবং প্রথম আইনীকরণ শক্তি, দ্বিতীয় আইনীকরণ শক্তি এবং তৃতীয় আইনীকরণ শক্তির মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, প্রথম আইনীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আইনীকরণ শক্তি বেশি, দ্বিতীয় আইনীকরণ শক্তির চেয়ে তৃতীয় আইনীকরণ শক্তি আরো বেশি। কারণ একবার প্লাস হয়ে যাওয়ার পর আর সেই ইলেকট্রন দান করতে চায় না, আর সেই ইলেকট্রন দিতে চায় না। কথা কি বুঝছো? কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? একটু জানো, সবাই ক্লিয়ার হইছো? তাহলে আমরা সেম জিনিস, সেম টু সেম জিনিস আমি যদি বলি, খালি নাইয়ের জায়গায় মগ দেই, নাইয়ের জায়গায় মগ দেই, মানে সোডিয়ামের জায়গায় ম্যাগনেসিয়াম দেই, নাইয়ের জায়গায় যদি মগ দেই, তাহলে কাহিনী কি সেম থাকবে নাকি আলাদা হবে বলো? এমজি গ্যাসিয়াস থেকে মনে করো এমজি প্লাস গ্যাসিয়াস, এমজি প্লাস গ্যাসিয়াস থেকে, এটা হচ্ছে এমজি এর ক্ষেত্রে Mg2+ গ্যাসিয়াস। এইবার Mg2+ গ্যাসিয়াস থেকে Mg3+ গ্যাসিয়াস। আমাকে একটু বলো, জিনিসটা সেম থাকবে নাকি আলাদা হবে? সেম নাকি আলাদা? এটা একটু বলো তো, নাকি কোনো চেঞ্জ হবে? কি মনে হয় তোমাদের, সেম নাকি আলাদা? এমজি তে মগ, হ্যাঁ হ্যাঁ, সেম না আলাদা, কি মনে হচ্ছে বলো? বলো দেখি। তোমাদের তোমাদের প্রথমটাতে আলাদা হবে ভাইয়া, হ্যাঁ বাপ্পি ইসলাম বলছে প্রথমটাতে আলাদা হবে, আর হুমায়রা বলছে নো চেঞ্জ। ওকে, মাইনাস হবে ভাইয়া। আচ্ছা মাইনাস হবে কেন? এর হঠাৎ করে মাইনাস হবে কেন? ইলেকট্রন মানে, আচ্ছা আচ্ছা ওকে, সেম হবে। আচ্ছা সেম হবে নাকি একটু, এইটা কি সেম হবে? প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি ইজ লেস দেন তৃতীয় আয়নীকরণ শক্তি, এটা কি সেম থাকবে নাকি আলাদা হবে? নিচেরটা, নিচের জিনিসটা, প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি, দ্বিতীয় হচ্ছে তৃতীয় বেশি, সেম থাকবে? আচ্ছা এখন দেখো, দেখো এটা তো সেম থাকবে, আলাদা, ওকে ওকে ওকে, হ্যাঁ দেখো, বলো ম্যাগনেসিয়ামের, ম্যাগনেসিয়ামের বলো তো, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম প্লাস যদি হয়, ম্যাগনেসিয়ামের
ছিল 12টা ইলেকট্রন, যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় সে হবে ম্যাগনেসিয়াম প্লাস, এ হবে 11টা। সে এইটা বেশি হইতে চাবে নাকি ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ যদি হয় তাহলে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে? কোনটা বেশি হইতে চাবে তোমরা আমাকে বলো একটু। ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম প্লাস বেশি হইতে যাবে নাকি ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ বেশি হইতে যাবে? কোনটা কোনটা বেশি হইতে যাবে বলো? ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম প্লাস বেশি হইতে যাবে নাকি ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+? ম্যাগনেসিয়াম 2+, কারণ সে নিয়নের ইলেকট্রন অর্জন করলো, তাই না? এরকম তো। তার মানে কি ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম প্লাস করতে যত শক্তি দিতে হবে, তার মানে ম্যাগনেসিয়াম প্লাস থেকে ম্যাগনেসিয়াম 2+ করতে তত শক্তি দেওয়ার কথা না। তার মানে এর এর কি আণবিকরণ শক্তি কমে যাবে, তাহলে এর আণবিকরণ শক্তি কম আর এগুলার এটা এটা তার চেয়ে বেশি, তাই তো হওয়ার কথা। ইয়েস অর নো? কিন্তু এটা ভুল, আমরা যা লিখছি এটাই সঠিক। পৃথিবীর সকল ক্ষেত্রে প্রথম আণবিকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আণবিকরণ শক্তি বেশি, তৃতীয় আণবিকরণ শক্তি আরো বেশি। এইটা ওই কনসেপ্ট দিয়ে আসবে না। একই মৌলের যদি তোমাকে কখনো বলে যে একই মৌলের প্রথম আণবিকরণ শক্তি, দ্বিতীয় আণবিকরণ শক্তি এবং তৃতীয় আণবিকরণ শক্তি, তাহলে অবশ্যই প্রথমের চেয়ে দ্বিতীয়টা বেশি, দ্বিতীয় চেয়ে তৃতীয়টা বেশি। কেন? প্রথমে একবার যদি পজিটিভ হয়ে যায় সে আর ফার্দার পজিটিভ হইতে চায় না, সে ফার্দার আর পজিটিভ হইতে চায় না। সেই জন্য পৃথিবীর সকল ক্ষেত্রেই মানে এ যদিও এ নিয়নের ইলেকট্রন অর্জন করছে, তারপরেও তারপরেও এর এর শক্তিটা বেশি হবে। তারপরেও 100-এ 100% E1 এর চেয়ে E2টা বেশি হবে, E3 আরো বেশি হবে। এটা অল টাইম প্রযোজ্য। কথাটা কি বুঝতে পারছো? কথাটা কি বুঝতে পারছো? মানে তোমার কাছে যদিও মনে হইতে পারে আরে ঠিক তো আছে ম্যাগনেসিয়াম 2+ হবে, আরে নিয়নের ইলেকট্রন অর্জন করলো, তাহলে তো ভালোই, তাহলে তো শক্তি কম লাগার কথা। কিন্তু না, পৃথিবীর সকল ক্ষেত্রে প্রথম আণবিকরণের চেয়ে দ্বিতীয় আণবিকরণ শক্তি বেশি, দ্বিতীয় আণবিকরণের চেয়ে তৃতীয় আণবিকরণ শক্তি বেশি। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? বলো 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 বলো, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, সবাই ক্লিয়ার কিনা বলো। অ্যালুমিনিয়াম বলো বলো। সেম 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 জিনিস, প্রথম আণবিকরণের চেয়ে দ্বিতীয় আণবিকরণ বেশি, তৃতীয় আণবিকরণ আরো বেশি। ওই যে নিষ্ক্রিয় গ্যাসের কাহিনী কখন আসবে? নিষ্ক্রিয় গ্যাসের কাহিনী আসবে যখন আলাদা আলাদা দুইটার মধ্যে কম্পেয়ার করবা। আলাদা আলাদা দুইটার মধ্যে কম্পেয়ার করবা মানে কি? তোমাকে আমি যদি বলি যে সোডিয়াম, ধরো আমি বললাম যে সোডিয়াম ও ম্যাগনেসিয়াম, অথবা ম্যাগনেসিয়ামের আচ্ছা সোডিয়াম ও ম্যাগনেসিয়াম এর দ্বিতীয় আয়নীকরণ শক্তির তুলনা করো, দ্বিতীয় আয়নীকরণ শক্তির তুলনা করো। একই মৌলের তুলনা করতেছি না, তুলনা করতেছি না। এই ক্ষেত্রে তোমার ওই তুলনা আসবে দুইটারই দ্বিতীয় আয়নীকরণ শক্তি, ওই জিনিস আর আসবে না দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে। এইবার তুমি কম্পেয়ার করবা কিভাবে? এইবার কম্পেয়ার করবা তুমি যে সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম প্লাস দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলতে বুঝাবে সোডিয়াম প্লাস আছে, সেইখান থেকে সোডিয়াম 2+ হবে, এই জন্য যেই পরিমাণ তোমাকে এনার্জি দিতে হবে, এনার্জি দিতে হবে, সেটাকে আমরা বলবো সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এই সেম জিনিস আমরা যদি মাশরুম ভাই তোমায় ছাড়া আমার উপায় নাই। আচ্ছা দেখো, এইবার ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা করি, ম্যাগনেসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+ গ্যাসিয়াস স্টেট থেকে গ্যাসিয়াস স্টেট হয়েছে। এইবার দেখো
এইবার কাহিনী হলো যে এইটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাহলে সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি আর ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এখন দেখো সোডিয়ামের নর্মালি ছিল সোডিয়াম যখন আমরা বলি তখন 11 ছিল। এই জায়গায় আসলে ইলেকট্রন কয়টা? 10টা থেকে এখানে কয়টা হয়েছে? 9টা। তার মানে এইখানে অলরেডি সে নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করছে। আর 11টা ছিল, এইখানে সে নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করলো। তাহলে এই জিনিসটা হইতে তোমার কম পরিমাণ শক্তি দিতে হবে। তার মানে দ্বিতীয় আয়নীকরণ শক্তির কথা যদি বলি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সোডিয়ামে বেশি শক্তি দেওয়া লাগবে। কারণ সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম 2+ হচ্ছে। তার মানে নিষ্ক্রিয় গ্যাস ছিল, সেখান থেকে তুমি ইলেকট্রন বের করে নাও কঠিন, তাই বেশি শক্তি দিতে হবে। এই নিষ্ক্রিয় গ্যাস ছিল না, এর 11টা ইলেকট্রন ছিল। প্রথমে তো একটা ইলেকট্রন গেছে, 12টা থেকে একটা গেছে, 11টা থেকে 10টা হচ্ছে। তার মানে একে কম পরিমাণ শক্তি দিতে হবে। তার মানে অ্যাকচুয়ালি দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে সোডিয়াম ইজ গ্রেটার দ্যান ম্যাগনেসিয়াম। কথা কি বুঝতে পারলা? কথা কি বুঝছো কি বুঝো নাই এটা আমাকে জানাও, এটা বুঝছো কিনা? দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কোনটা বেশি কোনটা কম এইটা বুঝছো কিনা, এটা কি বুঝলা? হ্যাঁ, মানে আমাদের দুইটা যখন আলাদা জিনিস হবে তখন আমাদের এইভাবে কম্পেয়ার হবে। কিন্তু একই মৌলের প্রথম আয়নীকরণের চেয়ে দ্বিতীয় আয়নীকরণ বেশি, তৃতীয় আয়নীকরণ আরো বেশি। একই মৌলের প্রথম আয়নীকরণের চেয়ে দ্বিতীয় আয়নীকরণ বেশি, তৃতীয় আয়নীকরণ আরো বেশি। একই মৌলের প্রথম আয়নীকরণের চেয়ে বেশি, তৃতীয় আয়নীকরণ আরো বেশি। বুঝছো? ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, ওকে। এইবার দেখো আরেকবার ভাইয়া, আরেকবার কোনটা বলবো বলো? আয়নীকরণ শক্তির বেলা প্রথম আয়নীকরণ শক্তি চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি সবসময় বেশি হয়। কেন বেশি হয়? প্রথমবার আয়নীকরণ শক্তি মানে ইলেকট্রন বের করে নেওয়া, ইলেকট্রন বের করে নিলে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। আর একমল ধনাত্মক আয়নে পরিণত হইলে সেইটা থেকে তুমি আর ইলেকট্রন বের করে নেওয়া অনেক বেশি কঠিন। তাই প্রথম আয়নীকরণের চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি অবশ্যই বেশি। আবার দুই মোল ইলেকট্রন বের করে নিলে 3 নাম্বার ইলেকট্রন বের করে নেওয়া আরো কঠিন। তাই তৃতীয় আয়নীকরণ শক্তি আরো বেশি হয় সব সময়। একই মৌলের প্রথম আয়নীকরণের চেয়ে দ্বিতীয় আয়নীকরণ বেশি, তৃতীয় আয়নীকরণ আরো বেশি। গেছে? কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে তোমাকে তখন দেখতে হবে যে যদি কোনো একটা মৌল আনস্টেবল থেকে স্টেবল হয়, মানে নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হইতে পারে, তাহলে সেক্ষেত্রে কম শক্তি দিতে হবে। আর নিষ্ক্রিয় গ্যাস থেকে যদি আনস্টেবল পর্যায়ে যায় তাহলে বেশি শক্তি দিতে হবে। এই আর কি কনসেপ্ট। বুঝতেছো? বুঝছো? আচ্ছা, এই হচ্ছে আমাদের মেইনলি এত কথার মেইন কথা। এইবার দেখো আমরা আমরা যদি আকারের সাথে একটু রিলেট করি, আয়নীকরণ শক্তি মানে ইলেকট্রন বের করে নেওয়া। এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ স্তরের দূরত্ব যত বেশি হবে, বলতো সর্ববহিস্থ স্তরের দূরত্ব যত বাড়ে, দূরত্ব যত বেশি হবে, অর্থাৎ আকার যত বেশি হবে, এই নিউক্লিয়াসটা ওই সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের প্রতি তার যে একটা আকর্ষণ, সেটা কি আকার বাড়ার সাথে সাথে কি কমতে থাকবে না? আকার বাড়ার সাথে সাথে কি আকর্ষণটা কমতে থাকবে। তাহলে সহজেই, তাহলে কম শক্তি দিয়েই তুমি ওই ইলেকট্রনটাকে বের করে নিতে পারবা। আকার বাড়লে কেন আয়নীকরণ শক্তি কমে? কেন আকারের ব্যস্তানুপাতিক? তোমরা দেখছো আকারের সাথে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎনাত্মকতা, এগুলো সবগুলোই ব্যস্তানুপাতিক। তার প্রথম কথা হচ্ছে আয়নীকরণ শক্তি কেন ব্যস্তানুপাতিক? কারণ আকার যত বেশি হবে, তাহলে সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনটা আছে, সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কি নিউক্লিয়াসের কম হবে নাকি বেশি হবে? কম হবে, যত বড় হবে আকার। তাহলে সহজেই ইলেকট্রন বের করে নেওয়া যাবে, তার মানে কম শক্তি দিতে হবে। তাই তাই আকার বাড়লে তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি কমে। তাহলে আকার বাড়ার সাথে সাথে, আকার বাড়লে নিউক্লিয়াসের
সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে, তাই কম শক্তি দিয়ে ইলেকট্রন অপসারণ করা যায়। তাই এ কারণে ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তি হ্রাস পায়। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা আকার বাড়লে আয়নীকরণ শক্তি যে কমে, এটার কনসেপ্টটা আমরা বুঝলাম যে কেন কমে। কারণ সর্ববহিস্থ স্তরের প্রতি আকর্ষণ, সর্ববহিস্থ স্তরের প্রতি যে আকর্ষণটা আছে, সেই আকর্ষণটা আসলে হ্রাস পায়। সর্ববহিস্থ স্তরের প্রতি আকর্ষণ। সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের তৃতীয় আয়নীকরণ শক্তি যদি হয়, তাহলে কোনটা হবে? তাহলে ম্যাগনেসিয়ামের তৃতীয় আয়নীকরণ শক্তিটা বেশি হবে, কারণ ম্যাগনেসিয়াম স্টেবল ছিল, আনস্টেবল হয়েছে, সেই জন্য তৃতীয় আয়নীকরণ শক্তিটা বেশি হবে। অনেক বুঝতে পারছো? ক্লাস করতেছি না, কিছুদিন আমার কলেজে এক্সাম করতে যাচ্ছে। ওকে, ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার 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 বুঝছো? পারবা? এখন বলো যে আমরা যদি তোমাকে বলি যে হাইড্রোজেন আর হিলিয়াম প্রথম পর্যায়ে, বলতো প্রথম পর্যায়ে যদি আমি বলি, প্রথম পর্যায়ে তোমার কাছে আছে, প্রথম পর্যায়ে তোমার কাছে আছে হাইড্রোজেন এবং হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? বলো। হাইড্রোজেন থেকে, হাইড্রোজেনের আমরা নর্মালি আয়নীকরণ শক্তি বললে প্রথম আয়নীকরণ শক্তি বুঝবো। তাহলে হাইড্রোজেন থেকে আমি যদি হাইড্রোজেনের যদি আমরা প্লাস তৈরি করতে চাই, তাহলে যেই শক্তি লাগবে, হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়ামের যদি প্লাস তৈরি করতে চাই, বেশি লাগবে নাকি কম লাগবে? বেশি লাগবে নাকি কম লাগবে? বাম থেকে ডানে গেলে কি লাগবে? বেশি লাগবে। এটাতে অবশ্যই কি লাগবে? বেশি লাগবে। তার মানে হাইড্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি হচ্ছে হিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বেশি। কেন? হিলিয়াম তো অলরেডি নিষ্ক্রিয় গ্যাস হয়ে আছে, তো নিষ্ক্রিয় গ্যাস থেকে আনস্টেবল পর্যায়ে যাচ্ছে। আর এখানে ইলেকট্রন ছিল না, এখানে ইলেকট্রন একটা ছিল, এখানে নাই। তার মানে যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের একটা স্টেবল পর্যায় থেকে আনস্টেবল পর্যায়ে যাচ্ছে, তার মানে অবশ্যই নিষ্ক্রিয় গ্যাসের অবশ্যই তোমার আয়নীকরণ শক্তি হচ্ছে বেশি হবে প্রথম পর্যায়ে। তাহলে হ্যাঁ, এইচ এর অনেক বেশি হবে। আমরা কিন্তু আয়নীকরণ শক্তি পড়তেছি। আয়নীকরণ শক্তি তোমরা বলো তো, তোমরা বলো আমাদের নরমালি আকার বাড়লে আয়নীকরণ শক্তি বাড়ে নাকি কমে? আমরা একটু দ্বিতীয় পর্যায়ের কাহিনীগুলো চিন্তা করি তো। দ্বিতীয় পর্যায়ে কারা কারা আছে? দ্বিতীয় পর্যায়ে আছে তোমার লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং হচ্ছে নিয়ন, এগুলো আছে দ্বিতীয় পর্যায়ে, এরা আছে। তো দেখো দ্বিতীয় পর্যায়ে
দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে, আমরা যদি আকারের কাহিনী বলি, আকার বাম থেকে ডানে গেলে আকার বাড়ে নাকি কমে? আমরা জানি বাম থেকে ডানে গেলে আকার কমে, তাই না? বাম থেকে ডানে গেলে আকার কি হয়? আকার হচ্ছে কমে, আকার কমতে থাকে। যদিও ভ্যান ডার ওয়ালস আকারের কথা বললে মানে নিষ্ক্রিয় গ্যাসের ভ্যান ডার ওয়ালস আকারটা বড়, সেটা পরের ইস্যু। আমরা নর্মাল যে আকার, পারমাণবিক আকারের কথা বলতেছি। হ্যাঁ, ওকে, কথা কি বুঝছো? বাম থেকে ডানে গেলে আকার কমে, বাম থেকে ডানে গেলে আকার হচ্ছে কমে। এখন কথা হইল, আকার যদি কমে, আকার যদি কমে, তাহলে আকার কমলে আমাদের যত আকার ছোট হবে, তাহলে ওই যে নিউক্লিয়াস থেকে বাইরের শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, তাহলে ইলেকট্রনটা বের করে নিতে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন, তাহলে আয়নীকরণ শক্তি বেশি হবে। আকার ছোট হইলে আয়নীকরণ শক্তি বেশি। তাহলে আয়নীকরণ শক্তির যে ক্রম হওয়ার কথা, আয়নীকরণ শক্তির যে ক্রম, আয়নীকরণ শক্তির ক্রম যেটা, সেটা হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এরকম হওয়ার কথা, কিন্তু এরকম হয় না। এরকম কি? এরকম হয় না, এরকম হয় না। কোথায় ব্যতিক্রম হয়? ব্যতিক্রমটা হয় বেরিলিয়াম এবং বোরনে। অ্যাকচুয়ালি বেরিলিয়ামটা আছে গ্রুপ 2-তে, এটা হচ্ছে গ্রুপ 2, আর এটা হচ্ছে তোমার গ্রুপ 13, এটা আছে গ্রুপ 13-এ। আরেকটা ব্যতিক্রম হয় নাইট্রোজেন এবং অক্সিজেনে, এটা আছে গ্রুপ 15, আর এটা হচ্ছে গ্রুপ 16। এই গ্রুপগুলোতে ব্যতিক্রম হয়। কি ব্যতিক্রম? ব্যতিক্রমটা হচ্ছে যে গ্রুপ 2, মানে এই জায়গায় যে আছে, এই জায়গায় যে আছে, এই ব্যতিক্রমটা হচ্ছে এরকম যে এই জায়গায় বোরনের, বেরিলিয়ামের চেয়ে বোরনের বেশি, বেরিলিয়ামের বোরনের চেয়ে বেশি হয়, গ্রুপ 2 ইজ গ্রেটার দেন গ্রুপ 13। এবং এই জায়গায় নাইট্রোজেনের চেয়ে অক্সিজেন, নাইট্রোজেনের অক্সিজেনের চেয়ে বেশি হয়। এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম এই দুইটা মনে রাখবো আমরা। ব্যতিক্রম হচ্ছে গ্রুপ 2 ইজ গ্রেটার দেন গ্রুপ 13, গ্রুপ 2 ইজ গ্রেটার দেন গ্রুপ 13। কেন ব্যতিক্রম? এই রকমের ব্যতিক্রম তোমার পরীক্ষায় যতই আসুক, তোমার শুধুমাত্র মনে করো তোমার কোশ্চেন আসছে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের চেয়ে বেশি কেন? তোমার জাস্ট একটাই চিন্তা হবে, একটাই চিন্তা, সেটা হচ্ছে এদের আল্লাহর ওয়াস্তে আমরা কি করে দিব বলতো? আমরা ইলেকট্রন বিন্যাস করে দেব, আল্লাহর ওয়াস্তে ইলেকট্রন বিন্যাস করে দেব, কাহিনী শেষ। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, এরপরে বলবা বোরনের ইলেকট্রন বিন্যাস, বলবা 1s2 2s2 2p1। এখানে এস অরবিটাল পূর্ণ আছে, এস অরবিটাল পূর্ণ, এইটা বেশি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। এখানে পিতে একটা ইলেকট্রন আছে, এ বাদ দিলে স্থিতিশীলতা পাবে। তাহলে এই দুটার মধ্যে কোনটা স্থিতিশীল সেটা লিখে দিবা, যেটাতে 1s2 2s2 আছে, এটা বেশি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, এটা বেশি স্থিতিশীল। ওই যে পি এস অরবিটাল পূর্ণ, আর এটা কি এস পি অরবিটালে আবার একটা আছে, এইটা হইলে পূর্ণ হয়ে যাবে। যে কোনো জিনিস পূর্ণ অবস্থায় বা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল হয়, যদিও এস অরবিটালে অর্ধপূর্ণ বলে কোনো কথা নাই, এস অরবিটালে পূর্ণ থাকাতেই স্থিতিশীল। তার মানে এটাকে আমরা বলতে দৌড়ু দিয়েছিলাম, এটাকে বলবো আমরা স্থিতিশীল, এটাকে বলবো আমরা স্থিতিশীল। আর স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস যেটা, সেইটা থেকে ইলেকট্রন বের করে নেওয়া বেশি কঠিন, যেহেতু বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস বোরনের চেয়ে বেশি স্থিতিশীল, তাই বেরিলিয়ামের সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তির প্রয়োজন, স্তর থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তির প্রয়োজন।
বেশি শক্তির প্রয়োজন হবে। সুতরাং বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের চেয়ে বেশি। বুঝছো? ক্লিয়ার? সেম কোশ্চেন, সেম টু সেম কোশ্চেন। তোমার থাকতে পারে না এরকম করে বেরিলিয়ামের জায়গায় তোমার দিয়ে দিল কি বলতো, বেরিলিয়ামের জায়গায় তোমার দিয়ে দিল হচ্ছে নাইট্রোজেন, আর এখানে দিল অক্সিজেন। বলো কি চেঞ্জ করবা এমন? হ্যাঁ, দুনিয়াতে তুমি কি এমন চেঞ্জ করবা বলো? কি চেঞ্জ করবা? ইলেকট্রন বিন্যাস। তোমার টার্গেটই খালি ইলেকট্রন বিন্যাস করা। তুমি বলবা যে আমি যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, এটা অর্ধপূর্ণ হইলে স্থিতিশীল হয়। পি অরবিটাল অর্ধপূর্ণ, তাহলে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থেকে তোমার ইলেকট্রন বের করে নেওয়াটা কঠিন হবে। আর এখানে 2p4, তার মানে একটা ইলেকট্রন বাদ দিলে তোমার স্থিতিশীলতা অর্জন করবে। তাহলে সে তো চাবেই যে ঠিকই আছে, একটা ইলেকট্রন আমার সহজেই বের হয়ে যাক। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অক্সিজেনের চেয়ে বেশি স্থিতিশীল, তাই নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রন বের করতে বেশি ইলেকট্রনের প্রয়োজন। তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি। বুঝছো কি বুঝো নাই? এই বুঝছো? ক্লিয়ার? বলো বলো বলো, বুঝছো? বলো দেখি, এই জিনিসটা আমাদের যদি তোমরা ইয়েতে এই বোরনের যে অবস্থাটা আছে, বেরিলিয়ামের নিচে কে আছে? ম্যাগনেসিয়াম। বোরনের নিচে কে আছে? অ্যালুমিনিয়াম। তাহলে তোমাকে যদি একই টাইপের কোশ্চেন যদি বলে যে ঠিক আছে তোমাদেরকে ওইটা দিলাম না, পর্যায় 2 দিলাম না, এবার পর্যায় 3 থেকে দিলাম। পর্যায় 3 থেকে কি দিলাম? যে বেরিলিয়ামের নিচে আছে ম্যাগনেসিয়াম আর বোরনের নিচে আছে অ্যালুমিনিয়াম। এর চেয়ে এটার বেশি কেন? পারা যাবে কি যাবে না? পারবা সবাই? তোমরা আমাকে বলো, পারবা? কাহিনী কি সেম নাকি আলাদা? বলো, কাহিনী কি সেম নাকি আলাদা? যদি বলে ম্যাগনেসিয়াম, তাহলে বলবা 1s2 2s2 2p6 3s2। আর অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে এইটা বেশি স্থিতিশীল, আগের মতোই বেশি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। তার মানে আগের মতোই আমরা জাস্ট এগুলো জায়গাগুলোতে চেঞ্জ করে দিব, যে বলে দিব যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসের চেয়ে স্থিতিশীল, তাই ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রন বের করে নেওয়া আমাদের কঠিন, তাই ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি আলটিমেটলি অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি। তোমাকে যদি এইটা না বলে, যদি এইটার নিচের দুটো দিত, নাইট্রোজেনের নিচে কি আছে? নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস আর অক্সিজেনের নিচে আছে সালফার, এটা যদি দিত। নাইট্রোজেনের নিচে কি আছে? নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস। তোমাকে যদি বলতো ফসফরাসের আর এখানে দিত সালফারের, পারতা কি পারতা না? বলো, পারতা? তোমরা কি পারতা কি পারতা না? একটু জানাও। যদি ফসফরাস আর সালফার দিত, বলো। তাহলে ফসফরাস আর হচ্ছে সালফার, তাহলে 1s2 2s2, ফসফরাসের কত 15, সালফারের কত 16, 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে এইটা কি 1s2 2s2 2p6 3s2 3p4। কোনটা অর্ধপূর্ণ? 3p3। যেটা অর্ধপূর্ণ সেটা বেশি স্থিতিশীল, এইটা বেশি কি স্থিতিশীল। তার মানে এইখান থেকে আমরা তখন বলে দিতাম কি? বলো, তখন আমরা বলে দিতাম যে ঠিক আছে, যে আমাদের ফসফরাসের ইলেকট্রন বিন্যাস সালফারের চেয়ে বেশি স্থিতিশীল, তাই ফসফরাসের ক্ষেত্রে আমাদের বেশি পরিমাণ শক্তি লাগবে সালফারের চেয়ে। বলো 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 বলো, বুঝছো কিনা? বুঝছো? ব্যতিক্রম কথাটা, এই যে ব্যতিক্রম মজা নাকি মজা না? একজন গতকালকে এফআরবি ক্লাসে আমাকে বলছে যে
এই যে রসায়ন কেমনে এত মজা হয়, রসায়নে খালি ব্যতিক্রম ব্যতিক্রম, মানে সে ওই মানে তোমার সিরিজ দেখে, ইন্ডিয়া ওই সিরিজ দেখার পরে বিভিন্ন টাইপের সিরিজে, ইন্ডিয়ান সিরিজগুলোতে মাঝে মাঝেই বলে যে আরে খালি এক্সেপশন এক্সেপশন, এইগুলা এইগুলো দেখে সে বলে, আমি বলছি, কিসের এক্সেপশন, তোমাদের বইয়ে ওইরকম এক্সেপশন জিনিসই নাই। ও ও বলতেছে ব্যানানা বন্ডিং, ব্যানানা বন্ডিং তোমার বইয়েই নাই। তোমার ব্যাক বন্ডিং, ব্যানানা বন্ডিং, ব্যাক বন্ডিং এর তাও কনসেপ্ট আমরা মানে ইয়ে কি বলে অ্যাডমিশনে কিছুটা পড়াই, ব্যানানা বন্ডিং তো নাই। এক্সেপশনের পরিমাণ খুবই কম, আর এক্সেপশন গুলাও অবশ্যই ব্যাপারটা এরকম। এক্সেপশন কেন আসে এখানে, এক্সেপশন আসার পিছনে রিজন হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্সের মধ্যে ডিফারেন্স কি, ফিজিক্স একটা থিওরি ডেভেলপ করে, এরপরে এক্সপ্লেন করার চেষ্টা করে, ওই থিওরিটা আসলো যে অ্যান্সার, অ্যান্সার যেটা আসে ওইটা বাস্তবতার সাথে মিলানোর চেষ্টা করে। আর কেমিস্ট্রির ব্যাপারটা হইলো যে একটা বাস্তব জিনিস দেখছো তুমি, মনে করো একটা জিনিস ঘটতেছে, সেইটাকে তুমি বিভিন্ন থিওরি দিয়ে ওইটার পক্ষে জাস্টিফাই করার চেষ্টা করতেছো ওইটা কেন ঘটছে। তো সেই জন্য যদি তুমি 100টা জিনিস ঘটে, ওইটা যদি ওই থিওরিটা দিয়ে 90টা ব্যাখ্যা করা যায়, বাকি 10টা যদি না যায়, ওই থিওরির জন্য ওই 10টা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু আরেকটা থিওরি দিয়ে ওই 10টা সহ আরো 50টা করা যায়, তাহলে ওই থিওরি দিয়ে ওইটা আবার ব্যতিক্রম না। তো যাই হোক, এই জিনিসগুলো অনেক মজার। এখানে এখানে একটা ষড়যন্ত্র আছে, মানে ফিজিক্স আর ম্যাথের ওরা জানে, কেমিস্ট্রি যে রয়্যাল সাবজেক্ট এগুলো জানে পোলাপাইন, সবাই সবাই জানে, সেজন্য ওরা এটা ষড়যন্ত্র করছে যে খালি এক্সেপশন এক্সেপশন বলে মানুষজন যাতে কেমিস্ট্রি থেকে দূরে সরে যায়। আসলে কেমিস্ট্রি অনেক মজার সাবজেক্ট, কথা কি বুঝতে পারছো? কেমিস্ট্রি আসলে অনেক মজার সাবজেক্ট, বুঝছো? ওকে, ওকে, ঠিক আছে, ওকে। আসো এইবার, এইবার আমরা তাহলে আমরা বুঝে গেছি যে আয়নীকরণ শক্তির যে কাহিনীটা, আয়নীকরণ শক্তির যে কাহিনীটা আমরা বুঝে গেছি, আয়নীকরণ শক্তির কাহিনী। তো এইবার আমরা যদি আচ্ছা, আচ্ছা, এখন খেয়াল করো, ঠিক আছে হয়েছে, ওগুলো নিয়ে কথাবার্তা নাই, যেটাই রয়্যাল হোক সমস্যা নেই, আমাদেরকে সবগুলা দিয়ে করতে হবে। তবে তোমাদের তোমাদের জীবনে তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি ভালো ভালো জায়গায় যে চান্স পাবা, বুয়েটে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে সমান পরিমাণ মার্ক আছে। তুমি মেডিকেলের কথা চিন্তা করো, মেডিকেলে বায়োলজির পরেই আছে কেমিস্ট্রিতে মার্ক, 25 মার্ক আছে কেমিস্ট্রিতে, ম্যাথ তো নাই, ফিজিক্স আছে 20। তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাবা, ভালো ভালো সাবজেক্ট, জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং, তারপরে মানে যে কোনো ফার্মেসি, যে কোনো জায়গায় যাবা, তোমার হচ্ছে কি কেমিস্ট্রি কিন্তু বাধ্যতামূলক যে এখানে তোমাকে ভালো মার্ক পাইতে হবে। তো তোমার জীবনে মানে লাইফে তোমার সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে তুমি কোনো জায়গায় চান্স পাওয়া না পাওয়ার জন্য কেমিস্ট্রি। তুমি চান্স পাচ্ছ কি পাচ্ছ না, এটার পিছনে আরো একটা রিজন আছে। আরেকটা রিজন হচ্ছে কেমিস্ট্রি বেশি পড়লে তোমাকে মানে ধোঁকা খুবই কম দিবে। কিরকম ধোঁকা কম দিবে তোমাকে একটু এক্সাম্পল দিই, তোমাদের একটা একটা এক্সাম্পল কম, এই এক্সাম্পল দিলে তুমি বুঝবা। মনে করো তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছ, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় তোমার এমন হইতেই পারে তোমার ম্যাথের ক্ষেত্রে তুমি অনেক ম্যাথ প্র্যাকটিস করছো, যেমন এইবার বুয়েটে ম্যাথে পাস দিছে, তো অনেকে টাচই করতে পারেনি, এত ভালো ভালো করে এই চ্যাপ্টার গুলো পড়ছে, কিন্তু ওই চ্যাপ্টারের ম্যাথ টাচই করতে পারে নাই কিছু কিছু জন। কিন্তু যাদের ব্রেইন অনেক বেশি, ওরা অত বেশি প্র্যাকটিস না করেও নতুন প্রবলেম দেখেও অনেকেই পারছে, তাদের সিরিয়াল আগায় গেছে। তার মানে কি এভারেজ স্টুডেন্টের জন্য ম্যাথ কি ওদের সাথে কি বিট্রে করলো না, এবারকার বুয়েট ভর্তি পরীক্ষা বিট্রে করছে না। কেমিস্ট্রির ব্যাপারটা হচ্ছে তুমি যদি পড়ো আর সারা বাংলাদেশের যদি ফার্স্ট জনও যদি পড়ে, দুইজনই সমান পর্যায়ে থাকবা। ও যে মনে করো যে সারা বাংলাদেশে যে ফার্স্ট, সেও তোমার চেয়ে যোগাযোগ কম পারতে পারে, কেমিস্ট্রি তোমাকে বিট্রে করবে না। যদি সিলেবাসের বাইরে এমন কোনো জিনিস দেয়, সেটা ওর জন্য নতুন হবে, তোমার জন্য নতুন হবে, দুজনেই পারবা না একেবারে যদি বাইরে থেকে আসে। সেজন্য কেমিস্ট্রি তোমাকে কখনো বিট্রে করবে না, কথাটা কি বুঝতে পারছো? কেমিস্ট্রি দিয়ে সেজন্য চান্সের বিষয়টা অনেকটা নির্ভর করে এই জন্য, বুঝছো? বুঝছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমরা মোটামুটি ভাবে করে আমি তোমাদেরকে আইনীকরণ শক্তির বিষয়গুলো বুঝাই দিলাম। তাহলে বলো তো, তৃতীয় পর্যায়ে যে আছে, দ্বিতীয় পর্যায়ের মতো তৃতীয় পর্যায়ের যে মৌলগুলা আছে, তৃতীয় পর্যায়ের মৌলগুলা
তৃতীয় পর্যায়ের মৌলগুলা যে আছে, এই তৃতীয় পর্যায়ের মৌলগুলোতে তোমার যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, তারপরে হচ্ছে ক্লোরিন এবং আর্গন, এগুলোর ক্ষেত্রে আকারের ক্ষেত্রে কি হবে? আকার সোডিয়ামের আকার বড় ম্যাগনেসিয়ামের চেয়ে, তার চেয়ে অ্যালুমিনিয়াম, তার চেয়ে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে। এবার দেখো ইলেকট্রন আসক্তি কি হবে, উল্টা হওয়ার কথা, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরকম হওয়ার কথা, কিন্তু কিন্তু আমরা সবাই ব্যতিক্রমটা জানি। ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রমটা আমাদের দাঁড়াবে 2 আর 13-তে, আর 15 এবং 16-তে। তার মানে ব্যতিক্রমটার ক্ষেত্রে আমরা বলে দেব এটা ব্যতিক্রম আর এটা ব্যতিক্রম। এই জায়গায় ব্যতিক্রম, আরে ব্যতিক্রম, অর্থাৎ এটা গ্রেটার দেন হবে, এটা গ্রেটার দেন হবে, অর্থাৎ গ্রুপ 2 ব্যতিক্রমটা হচ্ছে গ্রুপ 2 গ্রেটার দেন গ্রুপ 13, আর গ্রুপ 15 ইজ গ্রেটার দেন গ্রুপ 16। বুঝছো? ক্লিয়ার? ওকে ওকে ঠিক আছে। এইবার 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 তোমরা আমাকে বলো, বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো এইবার চলে আসো আমাদের কোন জায়গায় বলো তো? এবার আমরা চলে আসবো ইলেকট্রন আসক্তিতে। ইলেকট্রন আসক্তি, বলো ইলেকট্রন আসক্তি কাকে বলে? ও এটা কি ইলেকট্রন আসক্তি লিখছি এখানে, সরি, আয়নীকরণ শক্তির জায়গায় ইলেকট্রন আসক্তি লিখছি। বলো বলো বলো, আর বাকিগুলো ঠিক আছে তো নাকি? হ্যাঁ সব ঠিক আছে, আয়নীকরণ শক্তি। ওকে বলো বলো বলো, আয়নীকরণ শক্তির কাহিনী বলো, সরি ইলেকট্রন আসক্তির কাহিনী বলো, ইলেকট্রন আসক্তির কাহিনী বলো। হ্যাঁ এবার বলো ইলেকট্রন আসক্তির কাহিনীটা বলো একটু। ইলেকট্রন আসক্তি কাকে বলে? ইলেকট্রন আসক্তি কাকে বলে? যে এক মোল পরমাণু, আগের মতোই কিন্তু কি পরমাণু? গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু, গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু, গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু এর সর্ববহিস্থ স্তরে 1 মোল ইলেকট্রন যোগ করে, কয় মোল ইলেকট্রন? 1 মোল ইলেকট্রন যোগ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে
বলো, ঋণাত্মক আয়নে যদি তুমি পরিণত করো, এইটা কি বন্ধন গঠন হচ্ছে না? এটা কি মানে তুমি যখন ইলেকট্রন প্রবেশ করাচ্ছ, এই যে লিখছে যে পরিমাণ শক্তি লাগে, শক্তি কি লাগবে, যে পরিমাণ কি শক্তি লাগবে, এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু সর্ববহিষ্ঠ স্তরে এক মোল ইলেকট্রন যদি তুমি প্রবেশ করাও, এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হইল, যে এখানে কি শক্তি লাগবে নাকি শক্তি নির্গত হবে? শক্তি তুমি পাবা, শক্তি নির্গত হবে। এখানে এখানে কিন্তু শক্তি লাগবে না, শক্তি লাগছিল কিন্তু ওইখানে, কারণ ওইটা ছিল বন্ধন ভাঙ্গা, আর এটা হচ্ছে বন্ধন গড়া। তুমি শক্তি মানে তুমি ইলেকট্রন দিচ্ছ, তার মানে বন্ধন গড়তেছে। তার মানে এখানে কি এই তোমাদের তোমাদের মনে আছে এরকম টাইপের জিনিসই কি আমরা পড়ছি না, যে প্রথম কক্ষ মানে আমরা পড়ি নাই এখনো, কিন্তু তোমরা নর্মালি তো চ্যাপ্টার 2 কি একবারও দেখো নাই, চ্যাপ্টার 2 কি একটু দেখছো যে প্রথম কক্ষপথের শক্তি এটা মাইনাস কেন, প্রথম কক্ষপথের শক্তি কাকে বলে, দ্বিতীয় কক্ষপথের শক্তি কাকে বলে, কাকে বলে বলো তো? প্রথম কক্ষপথের শক্তি, দ্বিতীয় কক্ষপথের শক্তি, এগুলা কাকে বলে? এগুলা এগুলো কি তোমরা চ্যাপ্টার 2 তে পড়ছো কি, নিজে নিজে পড়ছো? মানে আমি পড়াই নাই, কিন্তু নিজে পড়ছো কিনা? প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে -13.4 ইলেকট্রন ভোল্ট, বা এগুলো এগুলো পড়ছো না? হ্যাঁ পড়ছো। তাই এটা মাইনাস কেন? কারণ প্রথম কক্ষপথের শক্তি কাকে বলে? অসীম থেকে, অসীম থেকে, অসীম থেকে মানে যা যেটার মধ্যে ইন্টারেকশন নাই, মানে আকর্ষণ নাই, অসীম থেকে প্রথম কক্ষপথে কোনো যদি ইলেকট্রন তুমি আনো, যে শক্তি নির্গত হবে, কারণ কি ইলেকট্রন আনলে শক্তি নির্গত হয়, যেহেতু শক্তিটা নির্গত হচ্ছে মানে শক্তি তুমি পাচ্ছ, এটা তাপ উৎপাদী, তাপ উৎপাদী কি ডেল এইচ কি মাইনাস না, সেই জন্য শক্তির পরিমাণটা মাইনাস। বুঝো নাই? এই কথা কি বুঝলা? আমি কি বুঝাইলাম বুঝছো? কেন ওইখানে মাইনাস, মানে প্রথম আয়নিক প্রথম প্রথম কক্ষপথের শক্তি কেন মাইনাস, দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথের শক্তি কাকে বলে? অসীম থেকে কোনো একটা ইলেকট্রন যদি তুমি দ্বিতীয় কক্ষপথে আনো, যে পরিমাণ শক্তি নির্গত হয়, মানে যে পরিমাণ শক্তি পাওয়া যায়, তাকেই বলা হয় দ্বিতীয় কক্ষপথের শক্তি। কথা কি বুঝতে পারছো? এটা কেন মাইনাস বুঝতে পারছো? কাহিনীটা বুঝছো? কারণ বাহির থেকে তুমি ইলেকট্রন আনলে শক্তি নির্গত হবে, মানে বন্ধন গঠন হচ্ছে, যেহেতু বন্ধন গঠন হইলে শক্তি নির্গত হবে, শক্তি পাবা, শক্তি পাওয়া মানে তাপোৎপাদী প্রক্রিয়া। সেম জিনিসটা এইখানে, এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিষ্ঠ স্তরে এক মোল ইলেকট্রন যদি তুমি প্রবেশ করাও, প্রবেশ করাইলে তোমার ঋণাত্মক আয়নে, তাহলে ইলেকট্রন প্রবেশ করাইছো, তার মানে বন্ধন করছে, তার মানে বন্ধন করা মানে এখান থেকে তুমি শক্তি পাবা, শক্তি পাওয়া মানে তাপ উৎপাদী, তাপ উৎপাদী মানে, তাপ উৎপাদী মানে কি বলতো? তাপ উৎপাদী মানে ডেল এইচ হচ্ছে নেগেটিভ, যেমন শক্তির মান নেগেটিভ, এটা হচ্ছে তাপ উৎপাদী। তার মানে এনার্জিটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার মাইনাস, নেগেটিভ শক্তি। উচ্চ ক্লিয়ার? এখন দেখো এই ক্ষেত্রেও কি প্রথম আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তি আমরা বলতে পারি না, মানে প্রথম ইলেকট্রন আসক্তি দ্বিতীয় ইলেকট্রন আসক্তি বলতে পারি না? প্রথম, আচ্ছা বলো তো, মনে করো, মনে করো তোমাকে আমি বললাম যে অক্সিজেনের এক মোল ইলেকট্রন তুমি প্রবেশ করিয়েছো বাইরের শক্তি স্তরে, তাহলে এইটা এটা হচ্ছে এরকম, অথবা আচ্ছা ফ্লোরিনের কথাই বলি, ফ্লোরিনের এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে F মাইনাস হয়েছে, এইটা এই এখান থেকে তুমি যেই পরিমাণ শক্তি পাইছো সেটা হচ্ছে কি, যে এনার্জিটা পাইছো সেটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি, প্রথম ইলেকট্রন আসক্তি। F মাইনাস থেকে আরো একটা ইলেকট্রন প্রবেশ করাইছো, F2 মাইনাস হয়েছে, দ্বিতীয় আয়নীকরণ, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। মনে করো F2 মাইনাস থেকে আরো ইলেকট্রন প্রবেশ করিয়ে, তোমরা আমাকে বলো তো, প্রথমটা তো প্লাস, না সরি প্রথমটা প্রথম প্রথমটা প্রথমটার মানটা কি মাইনাস, কেন? শক্তি উৎপন্ন হবে। দ্বিতীয়টার মানটা কি মাইনাস নাকি প্লাস, কি বলো? প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটাই মাইনাস হবে। আচ্ছা আগেই বলে দিছে তানভীর, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটাই মাইনাস হবে, প্রথমটা মাইনাস, তাহলে পরেরটাও মাইনাস, মাইনাস হবে, এই মাইনাস হবে, বলো মাইনাস হবে? কি মনে হচ্ছে?
ডাবল ব্লাফ খাইছো তোমরা। এই প্রথমটা মাইনাস, কিন্তু বাকিগুলা প্লাস হবে। কেন বলো তো? সবসময় মনে রাখবা, ইলেকট্রন আসক্তির বেলা প্রথমটাই শুধু মাইনাস আর বাকিগুলো প্লাস। কেন? প্রথমবার তুমি যখন বাহির থেকে ইলেকট্রন দিছো, তোমাকে শক্তি নির্গত করছে, কারণ ওর ইলেকট্রনের চাহিদা ছিল, ও ইলেকট্রন নিছে, ঠিক আছে। এইবারে নেগেটিভ হয়ে গেছে, আর ইলেকট্রন দিলে সেই ইলেকট্রনকে কি, ইলেকট্রনকে বিকর্ষণ করবে, আর আমি মাইনাস হইতে চাই না ভাই। হইছে ভাই, আমি তো ইলেকট্রন পাইছি, আরো কেন? না তোকে লাগবেই, আমি ইলেকট্রন দিবই, তাহলে শক্তি দিতে হচ্ছে, এইটা বিষয়। মানে ও তো মাইনাস হয়েই আছে, এখন আর ইলেকট্রন নিতে ভাই মাফ করেন, আর চাই না, আর তো চাই না। তখন কি হবে? মানে কিছু কিছু জিনিসের প্রথম আয়নীকরণ, প্রথম ইলেকট্রন আসক্তিও প্লাস হয়, সেটা ওই যে নিষ্ক্রিয় গ্যাস, যেগুলো অনেক নিষ্ক্রিয় যেগুলো অবস্থায় থাকে, সেগুলোকে প্রথম অবস্থাতেই ইলেকট্রন দেওয়া খুবই কঠিন, খুবই কঠিন। কারো জিরো বা কারো পজিটিভ, মানে প্রথম আয়নীকরণ, প্রথম ইলেকট্রন আসক্তি পজিটিভ এর টাইপের, খুবই কম পজিটিভ যদিও এটা হয়। নর্মাল মৌলের কথা বলতেছি, নর্মাল মৌলের প্রথম ইলেকট্রন আসক্তি যেটা, সেটা হচ্ছে নেগেটিভ। কেন? তুমি এখান থেকে শক্তি পাবা। প্রথমে যখন নেগেটিভ হয়ে গেছে, তারপরে সে আর ইলেকট্রন চায় না, তাই সেগুলো হয়ে যাবে পজিটিভ। কথা কি বুঝছো? ক্লিয়ার? এগুলো কেন সম্ভব না? কারণ ওই কারণেই সম্ভব না, এই কারণেই সম্ভব না, ইলেকট্রন আর প্রবেশ করানো সম্ভব হয় না, এই কারণে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, এই কারণে। এই বুঝছি না, এই বুঝো নাই? এই হুমায়রা, আবু হুমায়রা, বুঝো নাই? আবু হুমায়রা, নাইট্রোজেনের ক্ষেত্রে সেম। নাইট্রোজেনে তো আসলে, নাইট্রোজেন তো অনেক নিষ্ক্রিয়, এই ইলেকট্রন চাই না, সর্বস্থ স্তরে ওর ইলেকট্রন কোনো চাই। ব্যাপারটা হচ্ছে যার চাহিদা যত বেশি, এটা মনে রাখো, মনে রাখো, যার চাহিদা, যার ইলেকট্রন চাহিদা যত বেশি, সে তত বেশি তার ইলেকট্রন আসক্তি, তার ইলেকট্রন আসক্তি তত বেশি, তার ইলেকট্রন আসক্তি তত বেশি। বুঝছো? যার চাহিদা যত বেশি। পসিবল স্যার? এই Na2+ কি পসিবল, Na3+ কি পসিবল? এটা হচ্ছে কি পরিমাণ ওখানে পরমাণু, মানে তুমি ইলেকট্রন দিলে কি পরিমাণ শক্তি লাগতো। অবশ্যই পসিবল, এই অণুগুলা, আইনগুলো গঠন করা হয়েছে জন্য তো এদের ভ্যালু পাওয়া যায়, এদের ভ্যালু পাওয়া যায়। প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, প্রথম ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, সেগুলো বের করা যায়। কিন্তু যৌগ গঠনের সময় এটা পসিবল না, মানে এগুলা যৌগ গঠন করে না, এগুলো কোনো স্টেবল না, সেজন্য যৌগ গঠন করে না এরা। তুমি জোর করে তুমি ইলেকট্রন দিয়ে তুমি দেখতে পারো যে হ্যাঁ কতটুকু শক্তি দিয়ে তোমার আসলে, কতটুকু শক্তি দিলে ওদের মধ্যে ইলেকট্রনটা প্রবেশ করানো সম্ভব হবে, বিষয়টা এরকম। হ্যাঁ, অণু গঠন করে না। আবু হুরাইরা, আচ্ছা আবু হুরাইরা, ওকে। আচ্ছা আমি কি আবু হুমায়রা পড়ছিলাম না? আচ্ছা ওকে, আবু হুরাইরা, ওকে। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? বুঝছো? এখন এইখানে কিছু জিনিস আছে যে, যেগুলো আকারে ছোট, মানে যাদের ইলেকট্রন আসক্তি, তুমি তো বুঝতেই পারতেছো যে ইলেকট্রন আসক্তি যাদের ডি অরবিটাল, মানে সরি, মানে যারা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি অনেক কম, মানে এরা এদের ইলেকট্রন আসক্তি নাই বললেই চলে, মানে জিরো টাইপের। কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ, মানে জোর করে ইলেকট্রন দিতে হয়, জোর করে তোমাকে ইলেকট্রন দিতে হয়। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তিও তোমার পজিটিভ টাইপের, বা জিরো থেকে পজিটিভ এরকম। মানে এরা এদের ইলেকট্রনের প্রতি কোনো আসক্তই নেই। ইলেকট্রন আসক্তি কার বেশি? আবার ওই একই কাহিনী, আকারের উপরে ডিপেন্ড করবে। আকার যত, আকার বাড়লে ইলেকট্রন আসক্তি কমে, ইলেকট্রন আসক্তি কমে। নিষ্ক্রিয় গ্যাস বাদে, মানে গ্রুপ 18 বাদে আর কি, গ্রুপ 18
বাদে বাম থেকে ডানে আর ইলেকট্রন আসক্তি বাড়ে। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম থাকবেই তো। উপর থেকে নিচে যেহেতু আকার বাড়ে তাহলে ইলেকট্রন আসক্তি কমে। এটারও ব্যতিক্রম আছে। নিষ্ক্রিয় গ্যাস বাদে বাম থেকে তুমি যদি ডানে যাও, যেহেতু আকার বাড়ে, সরি বাম থেকে ডানে গেলে আকার কমে, তাই ইলেকট্রন আসক্তি বাড়ে। উপর থেকে নিচে যেহেতু, এইটুক জিনিস লিখে দিলেই তো হচ্ছে, এটা ক্ষেত্রে যেহেতু আকার কি হয়, আকার কমে, আকার কমে, তাই ইলেকট্রন আসক্তি বাড়ে। উপর থেকে নিচে আকার বাড়ে, তাই ইলেকট্রন আসক্তি কমে, তাই না? বুঝছো এটা? এখন খেয়াল করো, এখন আমরা যদি খেয়াল করি সেটা হলো এরকম যে ইলেকট্রন আসক্তির বেলা সাধারণত তোমাদের দুইটা গ্রুপ খুব বেশি পরিমাণে আসে। মানে তোমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি এই দুটো গ্রুপই আছে, পর্যায় ভিত্তিক নিয়ে আলোচনা তেমন নাই এবং তোমাদের সিলেবাসে তেমনটা নাই, মানে সিলেবাসে নাই আর কি। কিছু কিছু ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু জিনিস আর এক্সট্রা বলতে হয়, কিন্তু অ্যাডমিশনে ওই জিনিসই আসে না, এগুলো জিনিসই আসে। তুমি গ্রুপের ক্ষেত্রে চিন্তা করো যে গ্রুপ 17-এ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর কথা যদি তুমি চিন্তা করো, গ্রুপে যদি তুমি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর কথা যদি তুমি চিন্তা করো, তাহলে কি রকমের হবে? আয়োডিন অ্যাস্টেটিন পর্যন্তই দিই, অ্যাস্টেটিন, ওকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, ওকে। আর এখানে গ্রুপ 16-এ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এটা যদি দাও, এগুলোর ক্ষেত্রে কি হয়? আচ্ছা বলো দেখি, উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তি, তোমরা বলো তো, ইলেকট্রন আসক্তি উপর থেকে নিচে আসলে মানে আকারের সাথে কেন বাড়ে কমে? এটাকে বলো, আকারের সাথে কেন বাড়ে কমে? এটার পিছনে রিজন কি? মনে করো এখানে আছে নিউক্লিয়াস, এইটা আছে নিউক্লিয়াস, তা নিউক্লিয়াসটা ছোট, সরি যদি আকার ছোট হয়, তা নিউক্লিয়াস থেকে সর্ববস্তু স্তরটা কাছে। এখন বাহির থেকে কোনো একটা ইলেকট্রনকে যদি সে আসে, তাহলে সে তো আকর্ষণ করতেছে, যেহেতু সে বেশি পরিমাণে এনার্জি রিলিজ করবে, মানে ওর চাহিদা বেশি। কিন্তু যদি আকারটা বিশাল বড় হয়, আকার মনে করো বড়, তো বাহিরের শক্তি স্তরে যে ইলেকট্রন আসছে এ তো অত জোরে আকর্ষণ করতেছে না, এত জোরে তো আর আকর্ষণ করতেছে না, তার মানে এ কম পরিমাণে এনার্জি রিলিজ করবে। যার চাহিদা যত বেশি, যার চাহিদা যত বেশি, তত বেশি পরিমাণে এনার্জি রিলিজ করবে। যেই পরমাণুটার ইলেকট্রনের চাহিদা যত বেশি, তত বেশি পরিমাণে এনার্জি রিলিজ করবে। নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে চাহিদা কমে যাবে, ইলেকট্রনটা বাইরের স্তরে যে আসছে, তো ও তো অত জোরে আর আকর্ষণ করতেছে না, সেজন্য এই এনার্জি অত বেশি রিলিজ হবে না। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, আকর্ষণ কম থাকতেছে। এখন দেখো কাহিনী, যে সেই অনুপাতে উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে আমাদের আকার কি হয়? আকার বাড়ে, আকার বাড়ে, তাই না? উপর থেকে নিচে গেলে আমাদের কি আকার বাড়তেছে, আকার বাড়ে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে। কিন্তু তাহলে আমাদের আমাদের হওয়ার কথা কি? আমাদের হওয়ার কথা যে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি হওয়ার কথা যে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি, ক্লোরিনের চেয়ে ব্রোমিনের বেশি, ব্রোমিনের চেয়ে আয়োডিনের বেশি, আয়োডিনের চেয়ে অ্যাস্টেটিনের বেশি। কিন্তু ব্যতিক্রম এই জায়গায় দেখা যায়। কেন?
ব্যতিক্রমটা ক্লোরিনের কিছু না, ব্যতিক্রমটা হচ্ছে ফ্লোরিনের। কি ফ্লোরিনের ব্যতিক্রম? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম। কেন ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম? কেন এর কম হয়? আচ্ছা, এর কম হওয়ার পিছনে কারণ, এর কম হওয়ার পিছনে কারণ কি? এটার কারণটা কি? এর কারণ হচ্ছে যে দেখো, ফ্লোরিনের ডি অরবিটাল নাই, আকারে ছোট। ডি অরবিটাল নাই মানে দুইটা পয়েন্ট লিখবা। এর ফ্লোরিনের দ্বিতীয় পর্যায়ের মূল্য ডি অরবিটাল নেই, তৃতীয় পর্যায়ে ডি অরবিটাল নেই, আকারে ছোট, আকারে ছোট। 2 নাম্বার পয়েন্ট লিখবা যে এর আকারে ছোট হয় ইলেকট্রন ঘনত্ব অনেক বৃদ্ধি পায়, ইলেকট্রন ঘনত্ব অনেক বৃদ্ধি পায়। বিষয়টা কি রকম? বিষয়টা হচ্ছে এরকম যে এই যে ফ্লোরিন যে আছে, ফ্লোরিনের কথা তুমি যদি চিন্তা করো, ফ্লোরিনের কথা যদি চিন্তা করো, ফ্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে আরো 7টা। অলরেডি 7টা ইলেকট্রন আছে, অলরেডি 7টা ইলেকট্রন আছে। এই 7টা ইলেকট্রন ছোট্ট জায়গার মধ্যে আছে। যখন এই ছোট জায়গার মধ্যে আরো একটা ইলেকট্রন আসতে চায়, ইলেকট্রন আসক্তি মানে কি? বাইরের শক্তি স্তরে আরেকটা ইলেকট্রন আসতে চায়। ইলেকট্রনটা আসলে এই ছোট জায়গার এতগুলো ইলেকট্রন একে বিকর্ষণ করে। এই ছোট জায়গার এই ইলেকট্রনগুলা কি করে বলতো? বিকর্ষণ করে, বিকর্ষণ করে। তাই ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের কমে যায়। যেহেতু ক্লোরিন আকারে বড়, ক্লোরিনের মধ্যে ডি অরবিটাল আছে আকারে বড়, তাই এই ক্ষেত্রে বিকর্ষণটা হয় না। তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি থাকে। কথা কি বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝতে পারলা? কারা কারা বুঝছো একটু ক্লিয়ার লেখো। যারা যারা বুঝছো ক্লিয়ার লেখো, যারা যারা বুঝতে পারছো ক্লিয়ার লেখো। ওই ছোট জায়গার মধ্যে অনেক ইলেকট্রন আগে থেকেই ছিল, ছোট জায়গার মধ্যে অনেক ইলেকট্রন আগের মধ্যেই ছিল, ছোট জায়গা মধ্যে অনেক ইলেকট্রন আগে থেকে ছিল, তাই ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। এই কারণে ওর ইয়াটা কমে যায়, ইলেকট্রন আসক্তিটা কমে যায়। ক্লিয়ার? বুঝছো? এখন দেখো, এইখানে অক্সিজেনের ক্ষেত্রে এই ঘটনা শুধু ঘটে না, ফ্লোরিনের ইলেকট্রন গ্রহণ করলে একটা মজার ইস্যু, বুঝি নাই লিখছে একজন। আচ্ছা তানভীর, কি বুঝো নাই? তানভীর দেখো, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এস্টেটিন, এগুলোর মধ্যে যার আকার ছোট তার ইলেকট্রনের চাহিদা বেশি ছিল। ইলেকট্রনের চাহিদা বেশি থাকারই কথা আকারে ছোট হইলে। তো সেই হিসাবে ফ্লোরিনেরটা সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু ফ্লোরিনের আকার এত ছোট জায়গার মধ্যে আগে থেকেই অলরেডি 9টা ইলেকট্রন টোটাল, 9টা ইলেকট্রন আছে, 9টা ইলেকট্রন অলরেডি আছে এই ছোট জায়গার মধ্যে। ওর ডি অরবিটাল, ওর তো ডি অরবিটাল 3 পর্যায়ে 3 নাম্বার থেকে 3D অরবিটাল শুরু হয়, একটু পর্যায়ে 3 থেকে অরবিটালগুলো বড় হওয়া শুরু করে। কারণ ডি আছে, 3তে ডি আছে, 4টা আরো বড়, কিন্তু 2 পর্যন্ত আকার অনেক ছোট। এদের আকার এত ছোট জায়গার মধ্যে আগে থেকেই 9টা ইলেকট্রন আছে। তা 9টা ইলেকট্রন যদি থাকে আর বাকি বাইরের ইলেকট্রন যদি আসে, তাহলে আসলে কি সে চাইবে? যত বেশি চাইবে তত বেশি না সে ইলেকট্রন আসক্তি দেখাবে, মানে তত বেশি এনার্জি রিলিজ করবে, তত বেশি শক্তি পাবা, তত বেশি ইলেকট্রন আসক্তি হবে। ইলেকট্রন আসক্তি তো ওর কমে গেছে, কারণ কি? ছোট জায়গায় আগে থেকে ইলেকট্রন বেশি আছে এই কারণে। বুঝছো? 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 হুরাইরা, আবু হুরাইরা, বুঝতে পারছো? আগে থেকেই ওর কাছে অনেক ইলেকট্রন আছে ছোট্ট একটা জায়গায়। বাইরে থেকে সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন দেওয়া কে মানে প্রবেশ করানোকেই তো আমরা ইলেকট্রন আসক্তি বলি। তাই প্রবেশ করতে চায় না, অর্থাৎ ইলেকট্রন আসক্তিটা কমে যায় তার ফ্লোরিনের। বুঝছো? বলো 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 বুঝছো? হ্যাঁ তানভীর বুঝছে, আবু হুরাইরা বুঝছো? ফ্লোরিনের পারিবারিক শিক্ষা অনেক ভালো না? আচ্ছা, অক্সিজেনে, আচ্ছা ফ্লোরিনের তাও একটা রিজন ছিল ইলেকট্রন একটু নেওয়ার। ইলেকট্রন নিলে তাও সে নিষ্ক্রিয় গ্যাস হবে, নিয়নের ইলেকট্রন নিয়ে অর্জন করবে।
ফ্লোরিনের তো তাও একটু চাহিদা থাকে, অক্সিজেনেরও ওই সেম কাহিনী, ছোট জায়গার মধ্যে আগে থেকে 8টা ইলেকট্রন আছে, আর বাইরে থেকে আর ইলেকট্রন নেওয়াতে সে কি করে, বাধা প্রদান করে। তাহলে সেই জন্য কি হয়, কি হয় বলো, সেই জন্য অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি আরো কমে যায়। শুধু কমেই যায় না, শুধু কমেই যায় না, আমাদের হওয়ার কথা ছিল, আমাদের ইলেকট্রন আসক্তি যদি আমরা বলি, হ্যাঁ, যে অক্সিজেন গ্রেটার দেন সালফার, গ্রেটার দেন সেলেনিয়াম, গ্রেটার দেন কি বলো, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম হওয়ার কথা। এইটা শুধু এই জায়গায় এই জিনিসই খালি এইরকম না, এইটা অক্সিজেনের ইলেকট্রন আসক্তি খালি কমতে কমতে কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, এটা সবার পিছনে চলে যায়, এটা সবার পিছনে চলে যায়, সবার পিছনে। কথাটা কি বুঝতে পারছো? অক্সিজেনের ইলেকট্রন আসক্তি এদের সবার চেয়ে কম হয়ে যায় কেন? ফ্লোরিনের তো তাও একটা কারণ আছে, যে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে সে তো তাও নিষ্ক্রিয় গ্যাস হইতে পারে। অক্সিজেনের ওইটুকু চাহিদা নাই, যে ও তো একটা ইলেকট্রন গ্রহণ করলেও সে তো নিষ্ক্রিয় গ্যাস হইতে পারে না, ঠিক আছে? তো এর ইলেকট্রন আসক্তি আরো বেশি কমে যায়। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার হইছো? তো কারণ যখন লিখবা, এই কারণটা লিখার সময় এইটা কেন কমছে এইটারও কারণ এইটাই লিখবা, এটারও কারণ এই জিনিসই লিখবা, যে ডি অরবিটাল নাই, আকারে ছোট হয়, ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই অন্য ইলেকট্রন আসলে বিকর্ষণ করে, তাই অক্সিজেন এর ইলেকট্রন আসক্তি কমে যায়। সেম কারণ সেমই লিখবা, ফ্লোরিনের যেই কারণে কম, অক্সিজেনেরও সেই কারণেই কম। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার, বলো বলো বলো, ক্লিয়ার হইছো কিনা? এবার এবার আমরা পড়বো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, ওকে। দেখো দেখো তড়িৎ ঋণাত্মকতা কিভাবে করে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করে টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। মানে মনে করো এ আর বি সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ থাকলে ব্যাপারটা হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন মাঝখান বরাবর থাকে না, কারো দিকে এইটা হেলে যায়, কারো দিকে হেলে যায়, শেয়ারকৃত ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কারো দিকে হেলে যায়। মনে করো এখানে যে শেয়ারকৃত যে ইলেকট্রনটা আছে এটা মনে করো বি এর দিকে হেলে গেছে, তার মানে বি এর যে তড়িৎ ঋণাত্মকতা এটা হচ্ছে বেশি। তো এই যে শেয়ারকৃত যে ইলেকট্রন, মানে এ আর বি মনে করো শেয়ার করছে, ধরো হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুইজনেই দুইটা ইলেকট্রন শেয়ার করছে,
কিন্তু হাইড্রোজেনের যে ইলেকট্রন যে শেয়ারের যে এও একটা শেয়ার করছে, এও একটা শেয়ার করছে, তাহলে তো দুজনের বলার কথা মাঝখানে থাকুক, কিন্তু মাঝখানে থাকবে না। ক্লোরিন বলবে আমার ক্ষমতা বেশি, আমার দিকে থাকবে। এটাকেই বলে ইলেকট্রন তরিণাত্মকতা। তরিণাত্মকতা হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে বা ক্ষমতাকে বলা হয় হচ্ছে তরিণাত্মকতা। ইলেকট্রোনেগেটিভিটি, ইএন, ইলেকট্রোনেগেটিভিটি, তাই না? আর এর আগেরটা কি ছিল? ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন আসক্তির ইংরেজি কি? ইলেকট্রন অ্যাফিনিটি। আর আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি, হ্যাঁ, ওইটা হচ্ছে আয়নীকরণ শক্তি। ওকে, ঠিক আছে। এখন খেয়াল করো, এইটাতে এই যে টেনে নেওয়ার যে ক্ষমতা, এইটা পলিং স্কেল বলে একটা স্কেল আছে, এটাতে কোনো ব্যতিক্রম নাই। কি ব্যতিক্রম নাই বলো? বাম থেকে ডানে গেলে আকার কি হয়? বলো বলো বলো। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতায় ব্যতিক্রম নাই, তাই এটা পড়াটাও সহজ। বাম থেকে ডানে গেলে কি হয়? আরেকটা পড়ে নেই। বাম থেকে ডানে আর উপর থেকে নিচে। পর্যায়ে আর এটা হচ্ছে গ্রুপে। পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কি হয়? আকার ছোট হয়। আকার ছোট হইলে তরিণাত্মকতা কি হয়? তরিণাত্মকতা বাড়ে। আকার ছোট, তরিণাত্মকতা বাড়ে, ব্যস্তানুপাতিক। তো সবগুলোই তো ব্যস্তানুপাতিক। উপর থেকে নিচে কি? আকার বড়। তরিণাত্মকতা কমে। তোমাদের কি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে সহজে যেগুলো যেগুলো তরিণাত্মকতা তোমার মনে রাখতে হবে সেগুলোর মান মনে রাখার একটা সিস্টেম দিছিলাম। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো আগে বলো। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলা কি কি? লিথিয়াম দ্বিতীয় পর্যায়, আর তৃতীয় পর্যায়ের মৌলগুলা বলো। দ্বিতীয় পর্যায়ের মৌল হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আর এখানে কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ঠিক আছে। কিছুদিন আগে এই তরিণাত্মকতা মনে রাখার আমি একটা সিস্টেম দিছিলাম। তোমাদের কার কার মনে আছে? তোমাদের কার কার মনে আছে বলো? লিথিয়ামের মনে আছে? লিথিয়ামের কত বলছিলাম? লিথিয়ামের হচ্ছে 1। এটা একটু নিচে নিচে দেই, নাহলে ওটা আবার মিশাই যাবে। পরের টানটা নিচে রাখি। লিথিয়ামের 1। বেরিলিয়ামের কত বলছিলাম বলো দেখি? লিথিয়ামের বলছিলাম 1, বেরিলিয়ামের কত বলছি? 1.5, মানে 0.55 করে বাড়ে। বোরনের কত বলছি? 2। কার্বনের কত বলছি? 2.5। নাইট্রোজেনের কত বলছি? 3। অক্সিজেনের কত বলছি? 3.5। ফ্লোরিনের কত? 4। এটা নট অ্যাপ্লিকেবল, মানে এটা নাই, এটা 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 0 বলতে পারো। তাহলে সব 0.55 করে বাড়ছে। কি মধু, তাই না? কত কিছুর মুখস্থ হয়ে গেল। সবগুলা ডিফারেন্স কত করে? 0.5 করে না? সবগুলা ডিফারেন্স কত করে? 0.5 করে। বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? 0.5 করে। তরিণাত্মকতা কত সুন্দরভাবে মনে রাখতে পারো তরিণাত্মকতা। আচ্ছা, পর্যায় 3-তে কি হয়? পর্যায় 3তে প্রথমটা হচ্ছে 0.9,
তারপর 1.3 করে বাড়ে 1.2, তারপরে হবে 0.3 বাড়লে 1.8, 1 পয়েন্ট কত 5, আবার 0.3 বাড়লে 1.8, আবার 0.3 বাড়লে 2.1, এরপরে একটু চেঞ্জ, এরপরে 0.4 বাড়বে, তারপরে 0.5 বাড়বে, 0.4 বাড়লে 2.5, এইবার বাড়বে হচ্ছে 0.5, তাহলে 3, আর এটা তো নট অ্যাপ্লিকেবল। বুঝছো কি বুঝো নাই? একটু খালি এইটুক মনে রাখতে হবে, এই দুইটার ক্ষেত্রে এটাতে 0.4 বাড়ছে আর একটা 0.5 বাড়ছে, বুঝছো? ওকে, এগুলোতে 0.33 করে বাকিগুলোতে বাড়ছে। আর কোনটা জানার দরকার হয়? আর জানার দরকার হয় কোনটা? হাইড্রোজেনের হচ্ছে 2.1, হাইড্রোজেনের হচ্ছে 2.1। আর জানার দরকার হয় পটাশিয়াম 0.8, হাইড্রোজেনের 2.1, তারপরে পটাশিয়ামের 0.8। আর তেমন কারো জানার দরকার নাই। সালফারের তো জানছো তুমি, ব্রোমিন আর আয়োডিনের 2.8 আর 2.5 এইটা তুমি জানতে পারো। ব্রোমিন আর আয়োডিন 2.8 আর হচ্ছে 2.5, শেষ, কাহিনী শেষ। বলো 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 বলো, বুঝছো কিনা? এই কয়েকটা জিনিস জানলেই তোমার হবে এখানে, মানে যাদের যাদের তরিণাত্মকতা তোমার দরকার হয় এতটুকু। না, এফি কারো লাগে না, কারোই লাগে না। এফি এর 1.8 কিন্তু লাগে না, এগুলো লাগবে না। এফি এগুলো কারো লাগবে না। এফি এর 1.8 এগুলো লাগবে না, ঠিক আছে? তোমার লাগবে এগুলোই। কপার প্লাস ওকে, ঠিক আছে, ওকে। আমরা মোটামুটি আমাদের এই ক্লাসে আমরা এটা পুরাটা কভার করে ফেলছি। তরিণাত্মকতার কোনো ব্যতিক্রম নাই তো, আর পড়ানোর কিছু নাই এটাতে, আমরা এখানে আর কিছু পড়বো না। আমরা নেক্সট ক্লাসটা তাহলে আমাদের মানে পর্যাবৃত্ত ধর্মের লাস্ট ক্লাস রাখি। লাস্ট ক্লাসের মধ্যে আমরা পড়বো ধাতব ধর্ম, তার সাথে আমরা পড়বো হচ্ছে আরো কিছু নিয়ামক আছে, নিয়ামকগুলার পরিবর্তন দেখবা হাজারের বইয়ে আছে। আর আকারের বাকি অংশ, একটা আকার নিয়ে কোশ্চেন করছিলা, ওই যে তুমি আকার নিয়ে কোশ্চেন করছো, কপার প্লাস আর কপার 2 প্লাস। আগামীকালকে ক্লাস নিতে মনে হয় পারবো না, আগামীকালকে ক্লাস নিতে না পারলে পরশুদিন, যদি নিতে পারি তাহলে তো ভালো, তবে মনে হয় পারবো না। আমি জানাই দিব কালকে ক্লাস নিতে পারবো কিনা, আমি জানাই দিব, ঠিক আছে? তাহলে পরশুদিন। তো এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, নেক্সট ক্লাস। ও তার সাথে আরো আছে কিন্তু, এটাই শেষ না, এর সাথে অক্সাইড আছে, অক্সাইড পড়বো। তাহলে আমরা তারপরের দিনই আমরা ব্লক মোলে চলে যাব। বুঝছো? ক্লিয়ার? মানে এগুলো থেকে কোশ্চেন খুবই কম আসে। এই যে মানে আগামী ক্লাসে যা পড়বো এখান থেকে অক্সাইড থেকে কিছু এমসিকিউ আসে, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, তেমন আসে না। আগামী ক্লাসটাতে অত বেশি মানে ইয়া না, আজকে যেগুলো পড়াইছি এগুলো বেশি আসে, এগুলো বেশি। তাহলে আজকের জিনিসটা বেশি করে ভালো করে পড়বা, আগামী দিনের ক্লাসে এমসিকিউ আসে, তা পড়তে হবে আমাদের, কোনো উপায় নেই। তারপরের ক্লাসে আমরা ওই যে এস এর একটু বাকি অংশ আর পি এর অংশটুকু পড়বো, তারপরের ক্লাসে ডি পড়বো, ডিটা বেশি আসে, ডি এর, হ্যাঁ ডি এর বিষয়টা বেশি আসে, সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।